ডেইলি টাইমস অফ বাংলাদেশে নিয়মিত টকশো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইলিয়াস খান। আমরা আজকে আলাপ করব বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে। আমরা জানি যে একটা দীর্ঘ লড়াইয়ের পরে এবং অনেক একটা দুঃশাসনের পরে বাংলাদেশের গণতন্ত্র কেবল মুক্ত হয়েছে, আমাদের পার্লামেন্ট গঠিত হয়েছে, সরকার গঠিত হয়েছে। এরপর কেমন হবে বাংলাদেশের গণতন্ত্র? আসলে কি গণতন্ত্রের পথে যে অভিযাত্রা সেটি কি কুসুমাস্তীর্ণ হবে, না আগের মতো খেই হারিয়ে ফেলবে? এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আমাদের আলোচ্য বিষয় শুনলেন, আপনি একটু বলবেন প্লিজ, বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ কি মনে হয় আপনার কাছে? আপনি দীর্ঘদিন ধরে নিশ্চয় পর্যবেক্ষণ করেছেন বা করছেন এখনো। আসলে গণতন্ত্রের সংজ্ঞাটা কোথায়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ আলাপ। মানে হাউ ডু উই লুক এট ডেমোক্রেসি? জি, ডেমোক্রেসিকে বুঝতে গেলেও কিন্তু তারও একটা কতগুলো ভাগ আছে। জি, যেমন মনে করেন, আপনি কোন মাত্রার ডেমোক্রেসি বুঝবেন বা ডেমোক্রেসি প্র্যাকটিস করবেন, এটা নির্ভর করবে আপনার জনগণ আসলে ডেমোক্রেসিকে কিভাবে ধারণ করতে শিখেছে তার উপরে। এটা একটা প্রথম বিষয়। গত বেশ কিছু বছর যাবৎ যেটা ছিল সেটা তো আমরা বলি প্রায়, দেখবেন যে গণতান্ত্রিক চর্চা ছিল না। আসলে শুধু গত বছর না, আপনি খেয়াল করে দেখবেন 1971 সালের পরবর্তী যে সরকার গঠন হয়, সেই সরকারের পরবর্তীতে কিছুদিনের মধ্যেই একটা বাকশাল ব্যবস্থায়ও কিন্তু কায়েম করা হয়েছিল। তো তখনও কিন্তু ডেমোক্রেসি এক ধরনের চর্চাটা শুরু হয়। মানে অর্থাৎ আমি বলছি গোড়াতেই জি, ডেমোক্রেসির যে বোঝাপড়াটা, জি, সেটাতে কিন্তু একটা সংকট আছে। এটি কিন্তু দুই পক্ষ থেকে আছে, এটাও আবার খুব গুরুত্বপূর্ণ। মানে এটি শুধু শাসকের পক্ষ থেকে আছে ব্যাপারটা এরকম না, জনগণের পক্ষ থেকেও এই ডেমোক্রেসির বোঝাবুঝির একটা গলদ আছে। জি, আমার আপনার যে চর্চা ডেমোক্রেসিগত, সেই বোঝাবুঝি থেকেও কিন্তু একটা গলদ আছে। এই কথাটা এই জন্য বলছি, আপনি 17 বছর যখন এর মধ্যে দিয়ে গেছেন, একটা তো 17 বছর কিন্তু অনেক দীর্ঘ সময়, জি, তাই না? তো 17 বছর কি ডেমোক্রেসি ছিল? উত্তর আপনি সহজে দিয়ে দিতে পারেন, সেটা যেহেতু একটা আন্দোলন হয়েছে। আচ্ছা ঠিক আছে, এর পরের যে 24 পরবর্তী বছর গেছে, জি, তখন কি ডেমোক্রেসি ছিল? এই এই উত্তরটা কিন্তু যখন আপনি দিতে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে তখনও কিন্তু তা ছিল না। তাহলে আপনি যদি শুধুমাত্র একটি দলকেন্দ্রিক এই ডেমোক্রেসির দুর্বলতাকে বাংলাদেশের কনটেক্সটে আইডেন্টিফাই করেন, এটা একটা সংকট তৈরি করে। আমি বাংলাদেশে যেটা দেখতে পাই, যে বাংলাদেশে আসলে সুগণতন্ত্র কখনোই ছিল না, এখন তো এখনো নেই। আর কিন্তু কুগণতন্ত্র, হ্যাঁ, জি, জি, মিলিটেন্ট ডেমোক্রেটিক যে পাওয়ার, কুগণতন্ত্রের চর্চাটা বাংলাদেশে অনেক বেশি হয়েছে। গণতন্ত্র বলতে আমি কোনটা বলছি? ধরেন, এই যে আমাদের পাশের দেশ বিজেপি ভারত, হ্যাঁ, সরকার যে চালাচ্ছে, হ্যাঁ, ভারতে, ওখানে আপনি শুনবেন যে ওখানে কিন্তু একটা ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে কিন্তু তারা প্রতিষ্ঠা পেয়েছে। কেন পেয়েছে জানেন? তার মানে কি ওটা খুব ডেমোক্রেটিক কান্ট্রি? আমি যতদূর জানি, ওই দেশের রিপোর্ট অনুযায়ী সে দেশের বহু কৃষক থাকে, তারা আত্মহত্যা করে আচ্ছা, ভাত না খেতে পেয়ে। রিসার্চের রিপোর্ট বলে। জি, জি, দুর্নীতি থেকে শুরু করে, কাস্ট সিস্টেম থেকে শুরু করে এমন দুর্বিষহ ঘটনা সেখানে ঘটে। জি, কিন্তু তাকে সে প্রতিষ্ঠা করতে পেরেছে যে সে একটা গণতান্ত্রিক রাষ্ট্র। দেশ, কেন প্রতিষ্ঠা করতে পেরেছে জানেন? তার কারণ দুটো। একটা হচ্ছে সেই রাষ্ট্রের সকল কিছু আপনার একটা নিয়ম মাফিক সময়ের পর পর একটা ইলেকশন সেখানে তৈরি হচ্ছে, এবং এটা। মোটামুটি নিরপেক্ষ হ্যাঁ, সবাই বলে। হ্যাঁ। এবং ওই ইলেকশন নিয়ে কিন্তু যে পরাজিত হচ্ছে সে সেটাকে মেনে নিচ্ছে। হ্যাঁ, নানা সংকট আছে, বাট নির্বাচন নিয়ে কিন্তু প্রশ্ন কম প্রশ্ন কম ওঠে। উঠছে, সেটাই বলছি। তাহলে মানে আপনার একটা ডেমোক্রেসির যে পার্টি পলিটিক্যাল চর্চাটা, জি, সেটা তারা সুষ্ঠুভাবে সম্পাদন করেছে, যেটি আপনার রাষ্ট্রে সম্পাদিত হচ্ছে না। যে কারণে বাংলাদেশের ডেমোক্রেটিকে যেভাবে আমরা বুঝি, ডেমোক্রেসিকে যেভাবে বুঝতে চাচ্ছি, সেটি আমি প্রথমেই বলেছি, এটি ডেমোক্রেসির কোনো পুরোপুরি মাত্রায় তো নাই। কিন্তু ওই যে পার্টিকে কেন্দ্র করে, যে আপনার একটা পলিটিক্যাল পার্টি, লোকজন জনগণ যে ভোট দিবে, আমিও যে এটার অংশ, সেই যে ব্যবস্থাপনাটা, সেটার চর্চাটাও এখানে যখন ব্যাহত হয়, তখন আপনার এই এলাকায়
প্রশ্ন আসে যে আসলে কি আপনি এখানে ডেমোক্রেসি আছে কিনা। আমি আপনাকে এটাও বললাম যে আপনি যদি সুনির্দিষ্ট শাসক হিসাবে বলতে থাকেন যে অমুকের আমলে গণতন্ত্র ছিল, আমি সেটাতে সংকট দেখি, তো সত্যিকার অর্থেই দেখছি। কারণ আপনি খেয়াল করে দেখবেন 24-এ আপনি এরকম দেখতে পাচ্ছেন না যে এই 24-এর পরপর একটা ইলেকশন যদি খুব তাড়াতাড়ি হয়ে যেত, তাহলে কি 24 এত ধুলোয় মিশে যেত কি? কোড অ্যান্ড কোড 24 কি ধুলোয় মিশে গিয়েছে? শব্দটা আমি কোড অ্যান্ড কোড বলেছি, অর্থাৎ এটা একটা প্রবলেমেটিক শব্দ বলে বলছি। জি। 24কে আমি ধুলোয় মিশে গিয়েছে সেটা বলার অর্থ হচ্ছে 24-এর যে স্পিরিট ছিল, জি। 24-এর যেই জন আকাঙ্ক্ষা ছিল, 24-এর যে বেদনা ছিল, নতুন দেশ গড়ার স্বপ্ন ছিল, মানুষের প্রতি আস্থা, এবং এক অর্থে সব কিছু ফেলে দিয়ে আসলে এই সত্যিকার অর্থে একটা সুন্দর বাংলাদেশ দেখার প্রত্যাশা, সেটা ধুলোয় মিশে গেছে। হ্যাঁ, কারণ আপনি 24টা দেখেছেন স্বপ্ন নিয়ে। কেন হয়েছে সেটা? তার মূল কারণ ছিল আপনি 24 হবার পরপরই কে 24 করেছে সেদিকে মনোযোগ হয়ে গেছেন। জি। এবং 24 হওয়ার সাথে সাথে 24 আসলে সেদিনই প্রথম ধুলোয় মিশায় যেদিন 24কে আপনি মেটিকুলাসলি ডিজাইন বলে দিয়েছেন। জি। এবং সেটি কোনো দেশে না, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সকলের সামনে যখন 24কে আপনি আখ্যায়িত করেছেন যা কিনা ছিল আমার আপনার গণ আকাঙ্ক্ষা, সকল মানুষের, রিক্সা চালক, মানে এত প্রাণ যাচ্ছে, এত বেশি বৈষম্য, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সেটিকে যেই মুহূর্তে আপনি মেটিকুলাসলি ডিজাইন বলে দিয়েছেন, সেটি সেই মুহূর্তে কেবল একটি গদি দখলের আন্দোলনে পরিণত হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে 24-এর পরবর্তীতে একটা নির্বাচন চাইবার জন্য দূর থেকেও আমি বুঝতে পারি, যদিও আমি জানি না, আমার আসলে ওই অর্থে দলগতভাবে বিএনপির সাথেও কোনো যোগাযোগ নেই, আওয়ামী লীগের সাথেও কোনো যোগাযোগ নেই, জামাতের সাথেও নেই, আমি একজন শিক্ষক হিসেবে কথাটা বলছি। এজন্য খুব আমার জায়গাটা নিরপেক্ষতা থেকে বলছি। এবং আমার মনে পড়ে আমি 2017 থেকে লাগাতার আমি দুঃশাসনের বিরুদ্ধেও কথা বলেছি, 24-এও বলেছি, এখনো 1 মাস মাত্র পার হয়েছে, যদি এখানেও হয় এখানেও বলবো বলে আমি আশা রাখি। কারণ কি, ওই যে বললাম, দলদাস এবং দলজীবী তো বহুত হলো, শিক্ষক এবং শিক্ষাজীবী বৃত্ত দরকার আপনার, এবং বুদ্ধিজীবী তো কথা তো সেটাই, তাই না? তো সংকট হচ্ছে যে এই যে কথাটা আমি বলার জন্য এই রাষ্ট্রে আমি সমাদৃত নই। আমি বলতে আমি বলছি না, আমি একটা ফেনোমেনা হিসেবে বলছি, যে বা যারা, আপনি যখন সততাকে মোটিভেট করবেন না, সততাকে সম্মান দিবেন না, সততাকে গ্রহণ করবেন না, সৎ সাহসকে গ্রহণ করবেন না, তখন স্বাভাবিকভাবেই অসততা আপনাকে জেকে বসবে। এবং মজার ব্যাপার, ওই যে যখন আপনি মজলুম হবেন, হ্যাঁ, ওই মজলুমের পক্ষেও আপনি তখন খুঁজবেন কেউ কি বলবে, তখন আবার আপনি আমার দ্বারগোড়াই নক করবেন, কারণ ভয়েসটা তখন আপনি পাবেন। এই পুরো প্রক্রিয়াটা, আমি যে বললাম গণতন্ত্রের যে সুগণতান্ত্রিক চর্চাটা এখানে এক অর্থে গায়েব হয়ে গেছে। 24-এর কথা যখন আপনি বলেছেন, 24-এ আপনি ধারাবাহিকভাবে 24টা যদি দেখেন, 24-এর পরে আপনি কি দেখেছেন? আমরা না বৈষম্য নিয়ে কথা বলেছিলাম, আপনার মনে পড়ে? তাহলে 24-এর পরে অটোপাস আসলো কি করে? উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। এখন আমি তো শিক্ষক, আমি তো আমার শিক্ষার্থীদের অটোপাস কোনোভাবেই দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আর এটা তো আপনি প্রথমেই একটা সুবিধাভোগের প্রথম সোপান, স্টেপিং স্টোন দিলেন, তাই নয় কি? আচ্ছা, এরপর দেখেন কত চমৎকার একটা স্বপ্ন ছিল যে গাছের পাতা ছেঁড়া যাবে না, পোস্টারটার কথা মনে করেন। সেখানে আদিবাসী ছিল, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ ছিল। পাঠ্যপুস্তক থেকে আপনি ওইটা দেয়া হলো, পাঠ্যপুস্তকের পেছনের দিকে এনসিটিভি থেকে যে ওটা ছাপানো হবে, আপনি সেখান থেকে আদিবাসী বাদ দিয়ে দিলেন কেন? আদিবাসী তো এই ভূখণ্ডের মানুষ, আপনি বাদ দিয়ে দিলেন কেন? কেন আমি আপনাকে বললাম ধুলায় মিশে গেছে, তার গল্পটার ব্যাখ্যাটাই দিচ্ছি। সে কি আপনার এই বাংলাদেশের নাগরিক না? এবং যদি একজনও নাগরিক থাকে তার পক্ষেও আপনার কথা বলতে হবে। এটাই গণতন্ত্র, এটাই গণতন্ত্র। যদি একজন আদিবাসীও থাকে, একজনও যদি থাকে, এবং তার অধিকার আমার নিশ্চিত করতে হবে। গণতন্ত্র মানে আমার মেজরিটি কি বলছে সেটা গণতন্ত্র না। গণতন্ত্র মানে আমার যে কোড অ্যান্ড কোড শব্দটা খুব
প্রবলেমেটিক, আমার যে সংখ্যালঘু বা সেই মানুষটিও নির্বিঘ্নে নির্দ্বিধায় এই জাতিরাষ্ট্রের কাছে সম নাগরিক সত্তার অধিকার বহন করছে কিনা তার নাম গণতন্ত্র। এখন আমাদের সমস্যা হয়েছে কি, ওই যে পার্টিতে যেমন ভোটাভুটি গণতন্ত্র বুঝেন, আমরা গণতন্ত্রকে এভাবে বুঝতে যাচ্ছি। এই যে একটা কনসেপচুয়াল এরর আছে না, এটা আমাদের পলিসি, আমাদের রাষ্ট্র, আমাদের জনগণ, আমাদের মিডিয়া, আমাদের সকলকে কিন্তু এটাকে এফেক্ট ফেলছে। আপনি 24-এর পরে এত আন্দোলন হওয়ার পরে যেই রোকেয়া হলে আপনার মেয়েরা বেরোয় আসলো রাতের বেলায়, আন্দোলনকে চারা দিল, কিন্তু আপনি কি দুঃখজনক জানেন, এই যে বেগম রোকেয়া নামে যে একজন মানুষ আছে, রোকেয়া সাখাওয়াত হোসেন, যিনি যার কারণে আমি আপনার সামনে এখানে এখন বসে আছি হয়তোবা, নিশ্চয়ই, তাই নয় কি? যার অবদানের কারণে ঠিক এই মুহূর্তে আমি আপনার সামনে বসে কথা বলছি, কি দুঃখজনক। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু আমি কিন্তু তার অবদানের কারণেই বসে আছি, কিন্তু কি দুঃখজনক হতে পারে যে ওই রোকেয়াকে নিয়ে আপনি আরেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আপনি দেখলেন অত্যন্ত জঘন্যতম, সেটাই আমি বললাম যে তিনি একটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন পুরুষ শিক্ষক, এটা নারীও হতে পারতো, ওটা অত্যন্ত, শুধু সে না। এখানে আমি আপনাকে আরো একটা জিনিস বলি, এটা কেন হয়তোবা আপনি আপনার স্মৃতিতে নেই। বেগম রোকেয়া হলের এক মেয়ে, বেগম রোকেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সে তার মাইল ফলকটাকে কালি দিয়ে লেপন করে সেখানে লিখে রাখলো কোড অ্যান্ড কোড বেশ্যা। খুব দুর্ভাগ্যজনক। আপনি বলেন এইটা দেখার জন্য কি আমার 24 ছিল না? 24 তো মাজার ভাঙার জন্য আমরা 24 কি মাজার জন্য ছিল? 24 আমরা মানুষ মেরে গাছে টানিয়ে রাখা, তারপর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, এই জন্য তো আমরা 24 এদেশের মানুষ করেন নিশ্চয়ই, তাই না? এগুলো খুব, এবং এগুলো এত ব্রুটালিক লাগাতার, এটা এমন ছিল না যে আচ্ছা একটা 200 মাজার ধ্বংস করেছে, 200 মাজার, এবং মাজার থেকে লাশ তুলে পুড়িয়ে দিয়েছে। এটা তো 24-এ, এই জন্য তো 24 হয়নি। এই যে আমাদের পাশে একটা পত্রিকা অফিস আছে, এটির অপোজিটেই ডেইলি স্টার অফিস, আপনি নিশ্চয়ই সেগুলো আপনার চোখে যায়নি। তারপরে এই যে প্রথম আলো, সেটি পুড়িয়ে দিয়ে ঘোষণা দিয়ে ডেইলি স্টারে গিয়েছে, এবং ডেইলি স্টার আমার সহকর্মীরা 5 ঘন্টা অবরুদ্ধ ছিলেন, তারা ছাদের উপর, তারা আদৌ নামতে পারবেন কিনা, নিচে আগুন জ্বলছে, এবং এই মব সৃষ্টিকারীরা তারা অবস্থান করছে, এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যত লোক ছিল তাদের চেয়ে মব সৃষ্টিকারী ছিল কম, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অভিযোগ আছে তারা কোনো ব্যবস্থা নেয়নি, হয়তো রাষ্ট্র সেইভাবে অ্যাক্ট করেনি, এই জন্য তো 24 হয় না। সেটাই। এবং সবচেয়ে মজা, এখানে আরো একটা মজার তথ্য দিই আপনাকে। আপনি যে লিস্টার প্রথম আলোর কথা বললেন, এবং আপনার মনে আছে নিশ্চয়ই 2টি বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্র সংগঠনের নেতারা সেই ঘোষণা দিয়েছিল, তার মধ্যে আমার বিশ্ববিদ্যালয়ও ছিল। এবং তৎকালীন ওই রাজনৈতিক দলকে যখন বলা হলো যে কেন এরকম বিদায় হয়েছে, তখন তারা বলেছে এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মজা কি জানেন, ঠিক গত মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থীটি বলেছিল আগামীকাল উদীচী, ছায়ানট, শাহবাগীদের তছনছ করে দিতে হবে, প্রথম আলো, ডেইলি স্টার তছনছ করে দিতে হবে, কোড অ্যান্ড কোড, সেই শিক্ষার্থীটিকে রিওয়ার্ড স্বরূপ ওই দলের সভাপতি ঘোষণা করা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনে। তো এখন আমি নিশ্চিত, আমি অনুমানের থেকে বলি, আপনি যদি এটা নিয়ে প্রশ্ন করেন, তাদের মেন্টাল মেকআপটা কি আপনি জাস্ট চিন্তা করুন। না, কিন্তু এখানে গণতন্ত্র নিয়ে কথা ছিল। আমি যদি এখন আপনাকে বলি, আপনি যদি প্রশ্ন করেন যে এটা কেন হলো, তার কি উত্তর দিবে আমি বলবে যে আমরা তো ভোটাভুটি করি, সে ভোটাভুটিতে জিতে গেছে। তার মানে তার গণতন্ত্র হচ্ছে একটি সন্ত্রাসীমূলক, যেখানে মানুষ মারা যেতে পারে, আগুন লাগিয়ে দেওয়া, আগুন লাগিয়ে দিয়েছে, কিন্তু আমরা জানি উদীচী পুড়িয়েছে, ছায়ানট পুড়িয়েছে, ভাঙচুর করেছে, ডেইলি স্টারের ওখানে করা হচ্ছে। আপনি একটি সহিংসমূলক কাজ করার প্রেক্ষিতে আপনি তাকে ভোট দিয়ে জিতিয়ে দেওয়া মানে হচ্ছে গণতন্ত্র। এই হচ্ছে বোঝাবুঝি এবং বোধের অবস্থা। সেখানে আপনি কিভাবে গণতন্ত্রের চর্চা করবেন? আপনি যে সন্ত্রাসীমূলক কার্যক্রমকে কোনোভাবেই স্বাভাবিক জায়গায় আনতে পারেন না, এই বোধটাও তো আপনাকে দিতে হবে। কিন্তু সেই বোধটিও যখন আপনার থাকে না, যখন আপনি
এই কথা বলেন যে আপনি আপনি চিন্তা করে দেখেন, আমরা নির্বাচনী প্রচারণার সময়, আমার মনে আছে ইলেকশনের আগে আপনার সাথেও আমার বসা হয়েছে, তো ইলেকশনের আগে আমি বিবিসি বাংলা যখন একবার করছি, তখন আমি বলছি যদি একটা রাষ্ট্রের ইলেকশন এসছে 2024-এ, সেখানে আমরা কথা বলবো সেই রাষ্ট্রের প্রোগ্রেস নিয়ে, প্রগতি নিয়ে, কি প্রবলেম আছে, প্রবলেম ওই দলগুলা কিভাবে সলভ করবে সেগুলো নিয়ে। সেই রাষ্ট্রে কিভাবে আপনি এমন বক্তব্য নিয়ে আসলেন যে আমি নারী 5 ঘন্টা কাজ করব কি করব না, চিন্তা করে দেখেন। হ্যাঁ, এবং আমি এমন নারী নেত্রী পাচ্ছি, কোড অ্যান্ড কোড, আমি তো এদেরকে নারী নেত্রী বলতে খুবই আই এম সরি, নেতৃত্বের সংজ্ঞানে নারী নেত্রী এটা আসে না। যে নেত্রী যদি বলেই নেন যে আমি কারো অধীনস্থ, তিনি আর যাই হোক নেত্রী হতে পারেন না, নেতা হতে পারেন না। হ্যাঁ, তো সেখানেও আপনি তারা বলে বসলো এবং আমরা সেটা নিয়ে কথা বলতে বাধ্য হলাম। এটি কত দুর্ভাগ্যজনক, তাই নয় কি? ভীষণ দুর্ভাগ্যজনক তো, তাই না? কারণ এই কথাগুলো আবার বলছেন একজন শিক্ষিত নারীরা। তার মানে আপনার চেতনার বা চিন্তাশীলতার যে গভীরতা, আপনার কর্মদক্ষতা, আপনি বলেন তো এই চিন্তা থেকে আপনি কি করে একটি দক্ষ নাগরিক গড়ে তুলবেন? আপনি একটি গাড়ির, যেখানে 51% নারী এদেশে বসবাস করে, যে রাষ্ট্রে আপনার মোর দেন 40 করোড়, মানে 4 কোটির উপরে নারী শ্রমিক এবং আপনার এম্পাওয়ার্ড, তারাই করছে, সেই রাষ্ট্রের মানুষকে যখন আপনি এই ধরনের সস্তা কথা বলেন, ভিত্তিহীন কথা বলেন, এবং সেটি নিয়ে যখন আমাদের কথা বলতে হয়, এর থেকে দুঃখজনক আর কি থাকতে পারে? সেই রাষ্ট্রে গণতন্ত্রের চর্চা আপনি করবেন? তাহলে কি আমরা হতাশ হব? আমরা কি গণতন্ত্র পাবো না? কখনোই। আমাদের দেশটিকে তো এখন শিশু রাষ্ট্র বলার সুযোগ নেই। 54 বছর 55 বছর হয়ে গেছে। আপনি শুরুতেই বললেন যে 72 থেকে এই যে গণতন্ত্রের যে অভিযাত্রাটা হওয়ার কথা ছিল, সেটি কিন্তু ঠিকভাবে হয়নি, এবং সেটি কিন্তু বলা যায় দেখুন কন্টিনিউ করেছে। হ্যাঁ, এই 24-এর বিপ্লবের পরে অনেকে বলেছেন যে এটি আবার নতুন বন্দোবস্ত, নতুন রাষ্ট্র আমরা দেখব, আমাদের নানা স্বপ্ন দেখেছি, কিন্তু আমরা তাহলে কি আমাদের স্বপ্নগুলো ব্যর্থ হবে? আমরা কি গণতন্ত্রের অভিযাত্রা ঠিক মোটামুটি সঠিক, হয়তো 100% নাও পেতে পারি, বাট মোটামুটি একটি গণতান্ত্রিক পরিবেশ কি আমরা পাবো না বাংলাদেশে? দেখেন, যেই বিষয়গুলো নিয়ে আলাপ করার কথা ছিল, দুঃখজনক হলেও সত্য, সেই আলাপটা তো আমরা করতে পারিনি। যেমন মনে করেন, আমি আপনাকে প্রথমে বলেছি আপনি গণতান্ত্রিক চর্চা করবেন, 3টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। আপনি পৃথিবীর যে কোনো বোদ্ধা লোককে জিজ্ঞেস করেন, এই রাষ্ট্রে আপনাকে মেকশিওর করতে হবে ইচ অ্যান্ড এভরি টেনিউর আপনি একটি ইলেকশনে যাবেন, এবং সেই ইলেকশনটি পার্টিসিপেটরি, গ্রহণযোগ্য, পার্টিসিপেটরি হতে হবে। গ্রহণযোগ্য না, পার্টিসিপেটরি হতে হবে। পার্টিসিপেটরি ইজ এ মাস্ট। এবং কোনো পার্টি যদি সেখানে পার্টিসিপেট না করে, সেক্ষেত্রে ওই পার্টির মানে আমাদের অনেক পার্টি আছে, কিন্তু সেই পার্টি আপনার রেখে দিতে হবে এমন তো কোনো কথা নেই। আপনি যদি ইলেকশন না করতে পারেন, আপনার পার্টি ফর্ম করে লাভ কি? আমি তো সে কথাটা প্রশ্নটা করতে পারি। আপনি যদি ইলেকশন না করতে পারেন, তাহলে আপনার পার্টি রেখে লাভটা কি? এটাও তো একটা প্রশ্ন, রাইট? আচ্ছা, ইনস্টিটিউশনাল ফ্র্যাজাইলিটি, which is very important, right? ইনস্টিটিউশনাল ফ্র্যাজাইলিটি আপনি চিন্তা করে দেখেন যে আমাদের ভীষণ মাত্রায় আমরা বিচার ব্যবস্থাকে বিশ্বাস করতে পারি না, which is very sad, very very sad. আপনি যাবেন কোথায়? আমি প্রশাসনকে বিশ্বাস করতে পারি না। আপনি প্রশাসন মানে আমলাতন্ত্র মানে ব্যুরোক্রেসিকে তো আপনি বিশ্বাস করতেই পারেন না, কিন্তু মানুষ যে শেষ মুহূর্তে যে দেখেন, এই রাষ্ট্রকে আমার দেখতে হচ্ছে না, একটা রেপ ভিকটিমের আসামি যে তার বাবা এবং রেপ ভিকটিম বিচার না পেয়ে রেলগাড়ির সামনে পিতা তার কন্যা সহ আত্মহত্যা করছে, তাই নয় কি? এটা তো হচ্ছে রাষ্ট্রে। তাহলে আসলে কি জানেন, নয়া বন্দোবস্ত, পুরনো বন্দোবস্ত, ঐক্যবোধ, গণভোট, নতুন সংবিধান, ভাই মাপও চাই, দোয়াও চাই। একজন মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আপনি আমাকে ইনস্টিটিউশনাল স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা দেন, চিকিৎসা গ্রহণের সুযোগ দেন, আমার যে মৌলিক অধিকার আছে, খাদ্য, বস্ত্র, অন্ন, শিক্ষা, বাসস্থান, সেটি যেন আমি পেতে পারি, সেটাকে এনশিওর করুন। তারপরে দেখবেন যে এই বিষয়গুলোকে যখন আমি এনশিওর করতে পারি, সংকট কোথায় হয়? সংকট হয় আপনার রাষ্ট্রে। আমি আজকেই দেখছিলাম আইসিইউ তে জায়গা না পেয়ে 30-এর উপরে শিশু মনে হয় মারা গেছে অপেক্ষা করতে। কেন ইমাজিন, এই রাষ্ট্রে যার ন্যূনতম সামর্থ্য আছে, তিনি কিন্তু এই রাষ্ট্রে চিকিৎসা করাতে চান না। তিনি সিঙ্গাপুর যাবেন, ব্যাংকক যাবেন না, যাদের সামর্থ্য একটু কম তারা ভারত যাবেন। এবং এই তালিকায় কিন্তু আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদে এমপি সাহেবরাও আছেন। এটি কি দুর্ভাগ্যজনক না আমাদের জন্য? দুর্ভাগ্যজনক তো বটেই। ঘটনাটা কি হয়েছে,
এই যে আমি আপনাকে বলেছি আমাদের গোড়াতে অনেক গলদ করে রেখে এসেছি আপনার মানে আপনি আমাদের প্রবলেমটা হচ্ছে আপনি কি গাছ উঠেছে, আমি খালি ডাল কাটছি আর আশা করছি গাছ নতুন ফল দিবে। আপনি ভুলে যাচ্ছি ভাই তুমি যে সারটা দিয়েছো ওটা তো ইউরিয়া, বিষাক্ত বীজ দিয়েছো, কাজেই ফল যেটা হবে সেটা তো ওরকমই আসবে। কেন বলছি আপনাকে, আপনি চিন্তা করে দেখেন যে আসলে কি আপনি কখনো ভেবেছেন ইলিয়াস আমাদের থেকে অনেক বেশি দরিদ্র জনগণ ওই ইন্ডিয়াতে থাকে। এটা আপনাকে একদম মানে ক্লিয়ার কাট আমি কথাটা বলছি, মানে ডাটা অনেক বেশি দরিদ্র মানুষ কিন্তু সেখানে থাকে। আমাদের থেকে অনেক বেশি স্ট্রাগল করা কিন্তু তারা করে, কিন্তু তারা মেডিকেল সায়েন্স এত এগিয়ে গেল, আপনি পাচ্ছি না কেন? তার মানে নিশ্চয় কোথাও না কোথাও গলদ হচ্ছে। এটা তো সত্য যে আমাদের সবচেয়ে গুড স্টুডেন্টগুলো মেডিকেলে পড়ে, এটা তো এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই, মেডিকেলে পড়ে। তাহলে এটা কেন হয়েছে এই বিষয় নিয়ে কি কখনো আমরা ভেবে দেখেছি? কারণ আমাদের যে মেডিকেল সিস্টেমটা, সেই মেডিকেল সিস্টেমটা বা মেডিকেল সায়েন্সটাকে আসলে কি সেটা চর্চা করার ক্ষেত্রেও কি আমরা ওই জ্ঞানের উদারতা দেখাতে পেরেছি? আচ্ছা আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই, একদম এভিডেন্স বেস উদাহরণ দিই, কিছু মনে করবেন না। এই যে অক্সফোর্ড মডেলের বিশ্ববিদ্যালয়ের কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। কেন বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়? তার মূল কারণ হচ্ছে একটা সময় ওই আজকে থেকে 500-400 বছর আগে জ্ঞান পারমিটেড হতে হতো চার্চ দ্বারা। চার্চ দ্বারা জ্ঞানকে অথরাইজড হতে হতো। তখন অক্সফোর্ডে একদল তরুণ তারা বলল যে জ্ঞানের চর্চার ক্ষেত্রে আমরা কোনো এই ধরনের রিলিজিয়াস বেস প্রতিষ্ঠানের পারমিশনটা নিব না, জ্ঞানের চর্চা হবে ওপেন, এবং সেক্ষেত্রে সেটা তার মতো সে চলমান থাকবে, সেখানে কোনো ইন্টারভেন্স হবে না। এই কারণে কিন্তু আপনি অক্সফোর্ড মডেলের একটা বিশ্ববিদ্যালয়, যেটার মডেলটা আমরা দিয়েছি ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড, এই জন্য হয়েছিল যে সে ওই অক্সফোর্ড মডেলের অনুসরণ করে। কিন্তু দুঃখজনক কি জানেন, গত 17 বছর না আমি আমার শ্রেণীকক্ষে কে পড়াবো সেইটা আমাকে পলিটিক্যাল পার্টি ঠিক করে দেয়। সেটা নিয়ে সেই পড়ানোর কারণে ওই শিক্ষকের চাকরি চলে যায়। আমি আমার মানে বাস্তবতাটা হচ্ছে এখানে। আপনি যে মেডিকেলের কথা বললেন, আচ্ছা ইলিয়াস ভাই মনে করেন আপনি ভীষণ রকমের খুব ভালো মেডিকেলের সার্ভিস আছে আপনার, কিন্তু আপনি লিভার ট্রান্সপ্লান্ট করবেন, কিডনি ট্রান্সপ্লান্ট করবেন, হ্যাঁ, চোখ, হার্ট, এগুলো তো ট্রান্সপ্লান্ট করবেন। কীভাবে করবেন ইলিয়াস ভাই? আপনার দেশে আপনি কখনো তৈরি করেছেন মরণোত্তর দেহদান, অর্গান দান? ধর্মীয়ভাবে এখন আপনি যদি ওই সমস্যার সমাধান না করেন, এই ট্রান্সপ্লান্ট করতে আপনি সবসময় কারোর উপর নির্ভর থাকবেন, অন্য রাষ্ট্রের উপর নির্ভর থাকবেন। অনেকগুলো সংকট আছে আমাদের। এটা তো একটু গভীরভাবে আপনাকে চিন্তা করতে হবে। মানে ব্যাপারগুলো হয়েছে কি, ওই যে বলছি যে আমাদের গভীরতার মাত্রাটা এতই কম হচ্ছে। আপনি কিন্তু দেখেন আমি বা আপনি কিন্তু জ্বর হলে ইন্ডিয়া যাচ্ছি না, এটাও কিন্তু আমি বলতে চাচ্ছি। আপনি যদি একটু ডেটা নেন এবং মেডিকেল রিসার্চের কোনো দাম নাই। আমি নিজে একজন গবেষক হয়ে বলছি, আমি দুঃখ নিয়ে বলছি। আমি যদি এখন আপনাকে আমার ক্রোনোলজি দেখাই যে আমি যখন যে সময় বিদেশ যাচ্ছি সেখানে আমি যেখানে অনেক কিছু করতে পারছি, এইখানে এসে আমি কিছু করতে পারছি না। তার কারণ কি, আমার রিসার্চের কোনো মূল্যায়ন নাই, এটার কোনো পলিসি লেভেলে ইমপ্লিকেশন নাই, কনসিকুয়েন্সেস নাই। তো এর কনসিকুয়েন্সটাই কিন্তু আমরা ভোগ করছি। দেখেন আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই। বাংলাদেশে আপনার 2017-18-তে একটা মিল্ক ব্যাংক খোলা হলো। মিল্ক ব্যাংক, হ্যাঁ, অনেক বাচ্চা আপনার মায়ের দুধ না খেতে পেরে মারা যায়, এবং অনেক বাচ্চা ন্যাচারালি এই মিল্ক ব্যাংকে মানে দুধটাও পান না মার কাছ থেকে। খুব ভালো উদ্যোগ কিন্তু, এবং সেটি বন্ধ হয়ে গেল। কেন? পলিটিক্যাল প্রেশারে, রিলিজিয়াস প্রেশারে। যুক্তি খুব অদ্ভুত শোনালো, তাদের কাছ থেকে যুক্তিটা শুনলো, ওটার এখন পর্যন্ত ওইটার রিট চলছে 2019-এ, এবং সেটা বন্ধ হয়ে আছে। এখন আপনি আমাকে বলেন ওই অপুষ্টির শিকার এসের জন্য আপনি কার উপর নির্ভরশীল থাকবেন? তো আমাদের যে চিন্তাগুলা, এটা না আমরা বলি এখন গবেষণায় ইন্টারসেকশনাল, মানে একটা আরেকটার সাথে গাঁথা। আপনি যে হঠাৎ করেই ইম্প্রোভাইজটা করতে পারবেন। আপনি কেন যাবেন না সিঙ্গাপুরে? আপনি কেন যাবেন না ইন্ডিয়াতে? কারণ কি, সিঙ্গাপুর এবং ইন্ডিয়াতে আপনি এই জন্য যাবেন, তার কারণ হচ্ছে আপনার সেখানে আস্থা আছে। আমি আমার মেডিকেল অ্যান্থ্রোপোলজি পড়াতে যেয়ে একটা ছোট কাজের মধ্যে দেখেছিলাম, আমার মনে করেন আছে
ইনস্ট্রুমেন্ট আছে, সেই ইনস্ট্রুমেন্ট কিভাবে চালাবো সেই লোক নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইনস্ট্রুমেন্টটা কিভাবে চালাবেন, আপনার তো মেডিকেল ইঞ্জিনিয়ারও তো লাগে, জি জি নিশ্চয়ই। তাই না কি? জি। এখন ওটা যে আপনি চালাবেন, এটা আপনি চালাতে পারেন না। আপনার যিনি ডাক্তার হন, দুঃখিত, ডাক্তার বলেন, আমাদের শিক্ষক বলেন, এই পুরো জায়গাটা এমনই অবস্থায়, এমনই কুপ্রথা দ্বারা প্রচলিত যে এখানে যোগ্যতাবান মানুষ, ধরেন আমি পিএইচডি করেছি, আমি বসে আছি, আমার প্রমোশন হবে না, কিন্তু কোনো একজন ভাইস চ্যান্সেলরকে কেউ বাঁচাতে যে ছাত্ররা কাঁঠাল মারছিল, আমাদের বিগত সময় বলেছিল, তো ওই কাঁঠাল মারার সুবাদে তিনি প্রফেসর হয়ে যাবেন, যদিও তার পিএইচডি না থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই হচ্ছে বাস্তবতা। তো আপনার যিনি ডাক্তার হচ্ছেন, এটা তো শুধু সব জায়গায় কাজ করছে, সব জায়গায় কাজ করছে। আপনি রাজনীতিবিদ, আপনার কাছেও মানুষ আসবে, জি। আসবে আমি বুঝলাম, পৃথিবীর সব দেশে আসে রেফারেন্স নেওয়ার জন্য, কিন্তু আপনার কাছে যখন আসবে, আপনি তখন তার যোগ্যতাটাকে যাচাই করেন না কেন? সেটাই। এই ছোট্ট একটা পরিবর্তন তো অনেক কিছু আনে। আপনি তাকে বলেন না কেন যে আমি আপনার জন্য তদবির করতে রাজি আছি, বাট আপনি ইউ ডু সামথিং গুড। তো এই গণতান্ত্রিক চর্চা বলেন, আমাদের ডেমোক্রেসি বলেন, দেশের উন্নতি বলেন, এই সকল কিছু একটার একটার সাথে ওতপ্রোতভাবে যুক্ত। আমরা দীর্ঘ সময় বাংলাদেশের নির্বাচনোত্তর গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুনলাম। আমরা আশা করতে চাই বাংলাদেশে যে নতুন গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয়েছে সেটি সুন্দর হোক, ভালো হোক, বাংলাদেশ যেন গণতন্ত্রের পথে এগিয়ে যেতে পারে। কারণ আমরা জানি বিভিন্ন সময় কিন্তু আমরা হোঁচট খেয়েছি। আমরা ভেবেছিলাম বাংলাদেশের গণতন্ত্র আরও সুসংহত হবে, আরও জনবন্ধভাবে বাংলাদেশের রাজনীতি, কিন্তু নানা সময় আমরা কিন্তু হতাশ হয়েছি। আমাদের সেই হতাশা দূর হয়ে যাক, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকে আলোচনা শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।